নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অবশেষে আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের কিন্তু ফর্ম বেরিয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলছে এবং এই ফর্মটা তোমাদের সঠিকভাবে ফিল করে জমা করতে হবে। ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জন্য এই ফর্মটি অফিসিয়ালি পাবলিশ হলো। এই ফর্মটা তোমাদের প্রথমে ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তো ফর্মটা অবশ্যই তোমাদের দেখে শুনে ফিল করতে হবে। এখানে বেশ কিছু এমন অপশন আছে যেগুলো তোমাদের প্রথমে বুঝতে হবে, তারপরে কিন্তু তোমাদের ফিল করতে হবে। তো ভিডিওটি দেখো। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা ফর্ম ফিল আপ করে জমা করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো প্রথমে যে তারিখে তোমরা ফর্মটি জমা করবে বা ফিল আপ করবে সেই তারিখটা প্রথমে মেনশন করতে হবে। DDMMYY ফরম্যাটে কিন্তু তোমাদের এই তারিখটা মেনশন করতে হবে প্রথমে। তারপরে তোমাদের আধার নাম্বার মেনশন করতে হবে, যার নামে তোমরা ফর্মটি ফিল আপ করবে। যার নামে তোমরা ফর্মটি ফিল আপ করবে ওনার আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম এবং রেশন কার্ড নাম্বারটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। দেখো, এই ফর্মটা কিন্তু পরিবারের একজনের নামেই ফিল আপ হবে। পরিবারের যিনি হেড তার নামেই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, বা অন্য কোনো প্রাপ্তবয়স্কের নামে ফিল আপ করতে পারো। তবে পরিবারের প্রত্যেকজনের কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। একজন অ্যাপ্লাই করলে পরিবারের বাকি যে সদস্য সেই কার্ডের আওতায় কিন্তু তারা চলে আসবে। তো একজনের ডিটেলস দিয়ে ফিল করতে হবে। যার নামে অ্যাপ্লাই করবে ওনার আধার নাম্বার, যে আধার নাম্বারটি আছে সেটা মেনশন করতে হবে। এরপরে অ্যাপ্লিকেন্ট নেম, প্রার্থীর নাম উল্লেখ করতে হবে। আধার কার্ডে যে নামটি উল্লেখ করা আছে সেই নামটাই তোমাদের সঠিকভাবে বসাতে হবে, এবং ওনার রেশন কার্ড এবং রেশন কার্ডের ধরন কী সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। কোন ধরনের রেশন কার্ড তোমাদের রয়েছে বর্তমান সেটা কিন্তু এখানে প্রত্যেকটা অপশন দেখতে পারবে, এখান থেকে তোমাদের বেছে নিতে হবে। এরপরে দেখো, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আধারের সাথে যে নাম্বারটি অ্যাক্টিভ আছে, লিঙ্ক করা আছে, সেই নাম্বারটি, ফোন নাম্বারটি এখানে মেনশন করতে হবে। এবং যার নামে অ্যাপ্লাই করছো তিনি যদি মেল হয় মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। এরপরে ডেট অফ বার্থ মেনশন করতে হবে। DDMMYY ফরম্যাটে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটি মেনশন করতে হবে। এরপরে ফুল অ্যাড্রেস মেনশন করতে হবে, যেখানে প্রথমে ভিলেজ, পোস্ট, এরপরে ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার এবং ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা ডিটেলস ভালো করে তোমাদের ফিল করতে হবে। যদি ওয়ার্ড নাম্বার বা স্ট্রিট নাম্বার না জানো সেটা ছেড়ে দেবে, ভিলেজ থেকেই তোমরা শুরু করবে, বোঝা গেল। এরপরে ডিস্ট্রিক্ট নাম এখানে আলাদা করে মেনশন করতে হবে, ডিস্ট্রিক্ট নেম, এবং তোমাদের ব্লক, কোন ব্লক থেকে তোমরা বিলং করো ব্লকের নাম এখানে মেনশন করতে হবে। গ্রাম পঞ্চায়েত নেম এই বক্সে উল্লেখ করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক এবং তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমরা বসবাস করো সেটা মেনশন করতে হবে। এরপরে ফ্যামিলি হেড নাম, পরিবারের প্রধানের নাম এখানে উল্লেখ করতে হবে। সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, এবং যার নামে অ্যাপ্লাই করছো সেও হতে পারে, নামটা উল্লেখ করবে। পাশাপাশি পরিবারের মোট সদস্য সংখ্যা এবং প্যান নাম্বার, যার নামে অ্যাপ্লাই করছো বা পরিবারের প্রধানের প্যান নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে দেখো, ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে চাওয়া হয়েছে এপিক নাম্বার। এই এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ড নাম্বার মেনশন করবে। এরপরে দেখো, এসি নাম্বার। এসি অর্থাৎ তোমাদের অ্যাসেম্বলি যেটা রয়েছে, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার, সেই নাম্বারটা মেনশন করতে হবে। দেখো, বিধানসভা কেন্দ্রের নাম নয়, নাম্বার। নামের আগে একটা নাম্বার থাকবে, সেটা 12 থাকে, 13 থাকে, বা কোনো জায়গাতে 50 থাকে, 60 থাকে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। তোমাদের যে বিধানসভা কেন্দ্র তার আগে যে নাম্বারটি আছে সেটা এখানে বসাবে। তারপরে পার্ট নাম্বার, একটি নির্দিষ্ট পার্ট রয়েছে, সেই পার্টটা অর্থাৎ ক্ষেত্র নাম্বারটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। তো পার্ট নাম্বারের জায়গায় তোমাদের যে ক্ষেত্র নাম্বার সেটা বসাবে, এবং বিধানসভা কেন্দ্রের যে নাম্বার সেটা কিন্তু তোমাদের প্রথম বক্সে বসিয়ে নিতে হবে। এরপরে বলা আছে সিরিয়াল নাম্বার, যার নামে অ্যাপ্লাই করছো তার ভোটার লিস্টে কত নাম্বারে রয়েছে সেই নাম্বারটা ভোটার লিস্ট চেক করে তোমরা এই নাম্বারটা বসিয়ে দেবে। ভোটার লিস্ট অবশ্যই তোমাদের দেখে তারপরে কিন্তু তোমাদের এই নাম্বারটা বসাতে হবে, বোঝা গেল। এরপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার 17 সংখ্যার যে নাম্বারটি থাকে সেই নাম্বারটা এখানে তোমাদের পরপর বসিয়ে লিখে নিতে হবে। যদি থাকে সেক্ষেত্রে, আর যদি না থাকে সেক্ষেত্রে ঘরটা ছেড়ে দেবে। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার মেনশন করতে হবে। এরপরে দেখো, এরপরে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে দেখো 2টি ধাপে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথম ধাপে থাকবে যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করেন, অর্থাৎ গ্রামে বসবাস করেন, তাদের জন্য যে প্রথম যে ফর্ম সেটা তাদের ফিল করতে হবে। এবং যারা মিউনিসিপ্যালিটি অথবা শহর অঞ্চলে বাস করেন তাদের ক্ষেত্রে ফর আরবান থেকে যে ফর্মটি আছে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথম ধাপে যে ফর্মটি রয়েছে সেটা যারা গ্রামে বাস করেন বা পঞ্চায়েত এরিয়াতে বাস করেন তাদের জন্য, নিচেরটুকু রয়েছে যারা মিউনিসিপ্যালিটি অথবা শহর অঞ্চলে বাস করেন তাদের জন্য। তো পঞ্চায়েত এরিয়াতে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে দেখো, প্রথমে বলা আছে অনলি 1 রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রোপ। তো বাড়িতে যদি এক বা একাধিক কাঁচা বাড়ি বা কাঁচা ওয়াল বা কাঁচা ঘর থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। এর পরের অপশন দেখো, নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59। এখানে বলা আছে দেখো, এর পরের অপশন নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 to 59। এখানে বলা আছে পরিবারে
যদি 16 থেকে 59-এর মধ্যে কোনো সদস্য না থাকে সেক্ষেত্রে কী করতে হবে? ইয়েস করতে হবে। আর যদি থাকে, ধরো সেই পরিবারে 25 বছরে একজন আছে বা 24 বছরে কেউ আছে, 18 বছরে কেউ আছে, সেক্ষেত্রে নো করে দিতে হবে। ধরো কোনো এক পরিবারে 15 বছরের একজন আছে, আবার 60 বছরের বা 70 বছরের একজন আছে, মাঝখানে এরকম বয়সের কেউ নেই, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এটা ইয়েস করতে হবে। বোঝা গেল? তো অবশ্যই তোমরা বুঝে বুঝে ফর্মটি ফিল আপ করে দেবে। এরপরের অপশান দেখো, ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন 16 to 59। এখানে বলা আছে যে পরিবারের ফিমেল হেড আছে এবং সেই পরিবারে 16 থেকে 59-এর মধ্যে কোনো পুরুষ সদস্য নেই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা ইয়েস করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা নো করে দেবে। আবার বলছি, কোনো পরিবারের যদি হেড ফিমেল হয়ে থাকে, মহিলা হয়ে থাকে, এবং সেই পরিবারে 16 থেকে 59-এর মধ্যে কোনো পুরুষ সদস্য নেই, সেক্ষেত্রে তাদের ইয়েস করতে হবে এবং বাকি সবার কিন্তু নো করে দিতে হবে। এরপরের অপশান দেখো, এখানে বলা আছে ডিসেবল মেম্বার অ্যান্ড নো এবল টু বডিজ অ্যাডাল্ট মেম্বার। পরিবারে যদি কোনো ডিসেবল অর্থাৎ হ্যান্ডিক্যাপ কোনো সদস্য থাকে, সেটা অবশ্যই বলা আছে অ্যাডাল্ট হতে হবে। যদি থাকে ইয়েস হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এরপরে দেখো, SC ST হলে এখানে ইয়েস করতে হবে, SC ST হলে ইয়েস করতে হবে। আর যদি SC ST না হও, UR OBC হও, সেক্ষেত্রে এখানে নো করে দেবে। আর SC ST হলে অবশ্যই ইয়েস করতে হবে। এরপরে বলা আছে দেখো, ল্যান্ডলেস হাউসহোল্ড রিসিভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। এখানে বলা আছে যদি ভূমিহীন হয়ে থাকো এবং ক্যাজুয়াল লেবারের মধ্যে যদি পড়ো, সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। দিন এনে দিন খায় বা রাজমিস্ত্রি হেল্পার হতে পারে বা অন্যের কাজ করে, কৃষি কাজ করে, তাদের জন্য ইয়েস করতে হবে এবং এই শ্রেণীতে যদি না পড়ো সেক্ষেত্রে এখানে নো করে দিতে হবে। এরপরের অপশান দেখো, ডেস্টিটিউট লিভিং অন আর্মস। কোনো পরিবার যদি একদম নিঃস্ব হয়ে থাকে, তাদের কিচ্ছু নেই বা ভিক্ষের উপর নির্ভরশীল, তাদের ক্ষেত্রে ইয়েস, এবং যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এরপরে বলা আছে ম্যানুয়াল স্ক্যানভেঞ্জার ফ্যামিলিস, অর্থাৎ যারা মানুষের বর্জ্য পদার্থ পরিষ্কার করেন, সহজ ভাষায় যদি বলি মেথর, সেই সমস্ত পরিবারদের ক্ষেত্রে ইয়েস করতে হবে এবং বাকিদের ক্ষেত্রে নো করে দিতে হবে। এরপরে দেখো, প্রিমেটিভ ট্রাইবেল গ্রুপ, কোনো ঝুঁকিপূর্ণ যদি আদিবাসী সম্প্রদায় হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ইয়েস করতে হবে এবং যদি না হয়ে থাকে নো করে দিতে হবে। এরপরে দেখো, লিগেলি রিলিজ বন্ডেড লেবার। দেখো, এটার মানে হচ্ছে ইতিপূর্বে যদি কোনো পরিবার বা পরিবারের সদস্য ঋণের বোঝাতে বা ঋণ পরিশোধের জন্য তাদের জোরপূর্বক কোনো কাজে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র ঋণ শোধ করানোর জন্য, আর সেটা যদি লিগেলি রিলিজ করা হয়ে থাকে পরবর্তীকালে, তাদের ক্ষেত্রে সেই সমস্ত পরিবার যদি কেউ থাকে বা যদি তারা অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে এটা ইয়েস করতে হবে। বাকি কারোই কিন্তু এখানে ইয়েস করার প্রয়োজন নেই। যদি এই ধরনের ফ্যামিলি কেউ থাকেন সেক্ষেত্রে ইয়েস করতেই হবে। এই যে তোমরা অপশানগুলো দেখতে পেলে, যারা গ্রামে বসবাস করেন অর্থাৎ পঞ্চায়েত এরিয়াতে বসবাস করেন বা ব্লকের আন্ডারে বসবাস করেন, তাদের জন্য কিন্তু এটা ফিল করতে হবে। তো অবশ্যই বারংবার রিকোয়েস্ট করব, ভালো করে বুঝে শুনে কিন্তু এখানে টিকমার্ক করবে। ইয়েস আর নো এখানে তোমাদের বুঝে শুনে করতে হবে, হিসাব মতো তোমাদের বুঝে শুনে করতে হবে। এখানে কোনো মিস্টেক করা চলবে না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিব। অবশ্যই তোমাদের বুঝতে হবে প্রথমে, তারপরেই কিন্তু তোমাদের ফিল করতে হবে। এটা দেখতে পেলে তোমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাদের। এরপরে দেখছি আরবানের, এবং তারপরে ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে কি আরও ফিল করতে হবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারো। তো ভিডিওটি দেখতে থাকো। এরপরে আরবানটা দেখে নিচ্ছি। দেখো, প্রথম অপশান তোমরা দেখতে পাচ্ছ র্যাক পিকার। যারা পিকারের কাজের সাথে যুক্ত আছে তারা ইয়েস করবে এবং যারা নেই নো করে দেবে। এরপরে বেকার অর্থাৎ যারা ভিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে তারা ইয়েস করবে, বাকি সবাই না করে দেবে। এরপরে ডোমেস্টিক ওয়ার্কার যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে না করে দেবে। এরপরে দেখো, স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইড ওয়ার্কিং অন স্ট্রিট, অর্থাৎ পায়ে হেঁটে যদি তোমরা কোনো কাজের সাথে যুক্ত থাকো, সেটা স্ট্রিট ভেন্ডার হতে পারো বা কবলার হতে পারে বা হকার হতে পারে, তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো করে দেবে। প্রতিটি অপশান তোমাদের বুঝে ফিল করতে হবে। এরপরে দেখো, কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মার্শন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি, হেড লোড ওয়ার্কার, অর্থাৎ মাথায় কোনো কিছু বহন করে কাজ করো কি না, বা তোমরা যদি কনস্ট্রাকশন কোনো বিল্ডিংয়ের কাজ করো কি না, বা প্লাম্বার বা লেবারের কোনো কাজের সাথে যুক্ত আছো কি না, বা পেন্টারের সাথে যুক্ত আছো কি না, বা সিকিউরিটি গার্ড, কুলি, এই সমস্ত কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে বা এই সমস্ত কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিতে হবে। এরপরে দেখো, সুইপার, স্যানিটেশন ওয়ার্কার বা মালি, এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকলে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে।
যদি কোনো অপশানে তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে। এরপরে দেখো হোম বেসড ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডক্রাফট ওয়ার্কার অর্থাৎ হস্তশিল্পী যে কোনো কাজের সাথে যুক্ত যদি থাকে সেক্ষেত্রে, যদি টেলার হয়ে থাকে সেক্ষেত্রে টেলার। এরপরে দেখো ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার টু ড্রাইভার অ্যান্ড কন্ট্রাক্টর, কার্ট পুলার, রিক্সা পুলার, এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকলে এই অপশানে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে দেখো শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন, স্মল এস্টাবলিশমেন্ট, যদি কোনো দোকানের কাজের সাথে যুক্ত আছো বা কোনো অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় কাজ করছো, বা যদি কোনো ছোট প্রতিষ্ঠানে পিওনের কাজ করো, বা ডেলিভারির কোনো কাজ করো, বা ওয়েটারের যদি কোনো কাজ করো, সেক্ষেত্রে এই বক্সে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে দেখো ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার যদি থাকে, যদি কেউ থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে ওয়াশারম্যান বা চৌকিদারের সাথে যদি কেউ যুক্ত থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নো করতে হবে। তো এই অপশানগুলো অবশ্যই প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে, দেখে শুনে তোমাদের টিক মার্ক করতে হবে। এখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন বা কাটা দেওয়ার কিন্তু অপশান নেই, তোমাদের ফিল করতে হবে ইয়েস অথবা নোয়ে। প্রতিটি অপশান ভালো করে তোমাদের সঠিকভাবে ফিল করার পর নিচে তোমরা দেখতে পারবে এডিশনাল ইনফরমেশন, এখানে কিন্তু তোমাদের আরও ফিল করতে হবে। এখানে কি কি বলা আছে দেখে নাও। প্রথমে বলা আছে এডিশনাল ইনফরমেশনের জায়গায় যে 70 এজ 70, এখানে বলা আছে পরিবারের 70 বা 70-এর ঊর্ধ্বে যদি কোনো মেম্বার থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে প্রথম বক্সে। 70 বা 70-এর ঊর্ধ্বে যদি কোনো মেম্বার থাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে এখানে নো করে দেবে, বোঝা গেল। এরপরে ফ্যামিলিতে যদি আশা বা অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে কেউ কর্মরত আছেন বর্তমানে, সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে নিচে তোমাদের আসতে হবে, নিচে তোমরা দেখতে পাচ্ছ ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, যদি বাৎসরিক 8 লক্ষ প্রতি বছর ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। এরপরে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছে বা ইনকাম ট্যাক্স প্রদান করে সেক্ষেত্রে ইয়েস করতে হবে অথবা নো করে দিতে হবে। এরপরে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, 2026-এর ভোটে যদি অ্যাবসেন্ট অথবা শিফটেড অথবা ডেড বা ডুপ্লিকেট এই কয়টির মধ্যে যদি থাকে নাম, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস করতে হবে, নাহলে কিন্তু নো করে দেবে এখানে। এরপরে দেখো পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিকেট ট্রাইব্যুনাল, যদি ট্রাইব্যুনালে আবেদন করার পর সার্টিফিকেট না পেয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করতে হবে, পেন্ডিং আছে, যদি পেয়ে গেছো সেক্ষেত্রে এখানে নো করে দেবে। এরপরে দেখো পেন্ডিং CAA, যদি তোমাদের CAA যদি পেন্ডিং থাকে, যারা CAA-তে অ্যাপ্লাই করেছে তাদের জন্য, আর যদি না থাকে নো করে দেবে। এরপরে দেখো বেনিফিশিয়ারি নেম ডিলেট ফর অন্নপূর্ণা যোজনা লিস্ট, যদি বেনিফিশিয়ারির নাম অন্নপূর্ণা যোজনার থেকে বাদ পড়ে গেছে, যদি এই ফ্যামিলিতে মহিলা প্রধান হয়ে থাকে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, না হলে কিন্তু এটা ছেড়ে দেবে। তো এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, তারপরে এখানে টিকমার্ক করতে হবে এবং তারপরে এখানে একটি সিগনেচার করতে হবে। আর যদি সিগনেচার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা টিপসই এখানে দিতে পারো। তো এই ফর্মে আর কিছু করার প্রয়োজন নেই, নিচেরটুকু যে আধিকারিক, সরকারি আধিকারিক জমা নেবেন জনকল্যাণ শিবিরে, বাকিটা তারা ফিল আপ করবে, বাকি আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। তো যেহেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের দেখে শুনে ফিল করতে হবে, এখানে মিস্টেক করা চলবে না। যদি না বোঝো সেক্ষেত্রে একটু বুঝে তারপরে ফিল করবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।